আজ আমি তোমাদের বৃত্তীয় গতি সম্পর্কে আলোচনা করব। তো বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতি বা আবর্ত গতি, ইংরেজিতে বলে সার্কুলার মোশন বা রোটেশনাল মোশন, এই নিয়ে একটু আলোচনা করব। তো বৃত্তীয় গতিটা অনেকটা আমাদের সেই রৈখিক গতির মতনই ঠিক সমতুল্য হয়, পুরো মিল আছে। সেই জন্য এটা বুঝতে গেলে আমরা বৃত্তীয় গতিটাকে ঠিক ওই রৈখিক গতির সঙ্গে তুলনা করে যদি পড়াই, তাহলে তোমরা ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারবে। তো ফার্স্ট আমরা জানি বস্তুর গতি দুটো ভাগ। 7, 8, 9 থেকে পড়ে আসছো যে দুটো ভাগ আছে। একটা হচ্ছে তোমাকে রৈখিক গতি, আর একটা আছে ঘূর্ণন গতি বা আবর্ত গতি বা বৃত্তীয় গতি। রৈখিক গতি মানে কোনো একটা বস্তু যদি সরলরৈখিক পথে গতিশীল হয়, তখন সেই গতিটাকে বলা হয় রৈখিক গতি। এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এই পথে যাচ্ছে, তার সরণ হলো এস, এইরকম। আর বৃত্তীয় গতি মানে বস্তু যদি কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে যদি বৃত্তাকার পথে ঘুরে, ধরো ও বিন্দুকে কেন্দ্র করে এরকম আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, তখন এই ধরনের গতিটাকে বলা হয় বৃত্তীয় গতি। বৃত্তীয় গতির উদাহরণ তোমরা অনেক পেয়েছো, হ্যাঁ, যেমন ঘড়ির ঘন্টার কাঁটা, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা বৃত্তাকার পথে ঘুরে। পৃথিবী সূর্যের চারদিকে বৃত্তাকার পথে ঘুরে, যে কোনো গ্রহ সূর্যের চারদিকে ঘুরে, উপগ্রহ আবার গ্রহের চারদিকে ঘুরে, এগুলো সব বৃত্তীয় গতি। পাখার প্রত্যেকটা ব্লেড বৃত্তাকার পথে ঘুরে, গাড়ির চাকা বৃত্তাকার পথে ঘুরে, এগুলো সব বৃত্তীয় গতির উদাহরণ। তো আমরা এই বৃত্তীয় গতি সংক্রান্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করব। তো রৈখিক গতি আলোচনা করার সময় আমরা ফার্স্ট যেটা পেয়েছিলাম রৈখিক সরণ, এস দিয়ে প্রকাশ করা হচ্ছে সরণ। বৃত্তীয় গতি তো প্রথম টার্ম আছে, যদি তুলনা করি এটার সঙ্গে, এরও ফার্স্ট টার্ম হচ্ছে, এখানেও সরণ থাকবে। এটা রৈখিক সরণ বলা হয়, এটাকে বলা হয় কৌণিক সরণ, থিটা দিয়ে প্রকাশ করা হয়। রৈখিক সরণ, কৌণিক সরণ। এটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, কৌণিক সরণ। হ্যাঁ, এর কৌণিক সরণটা কি আমি এখানে একটু আলোচনা করছি। ধরো একটা বস্তু এরকম বৃত্তাকার পথে পরিক্রমা করছে, ও বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে পরিক্রমা করছে। কোনো এক সময় ধরো বস্তুটা এই বিন্দুতে ছিল, t=0, মানে স্টার্টিং এ, শুরুতে এখান থেকে যাত্রা শুরু করছে। ঠিক t সময় পরে ধরো কোণাটা বি বিন্দুতে এসে উপস্থিত হলো, তাহলে এ বি এই বৃত্ত চাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে। এই কোণটা দু ধরনের হয়, ষষ্ঠী পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠী পদ্ধতিতে ডিগ্রি হবে 30 ডিগ্রি কি 60 ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতি হলে পাই রেডিয়ান এককে হবে। তোমরা 10-এ ত্রিকোণমিতিতে পড়েছো ম্যাথে। তাহলে এইখানে আমরা বৃত্তীয় পদ্ধতিতে অর্থাৎ রেডিয়ান এককে এই বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হলো, যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে কৌণিক সরণ এটাকে থিটা দিয়ে প্রকাশ করা হয়। রেডিয়ান এককে যদি হয়, তোমরা ত্রিকোণমিতিতে পড়েছো, তাহলে কৌণিক সরণ থিটা সমান কি বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। বৃত্তচাপটা হচ্ছে এবি, হ্যাঁ, বা এটাকে এবি আছে তখন, আর ব্যাসার্ধ আর। এবিটাকে এস ধরা হয় সাধারণত, এস বাই আর, ঠিক আছে। তাহলে কৌণিক সরণ থিটা সমান বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, এটা মনে রাখবে, এস বাই আর। এসটা হচ্ছে অনেকটা ঠিক, যদি থিটা যদি ক্ষুদ্র হয় তাহলে এসটা হচ্ছে ঠিক রৈখিক সরণের মতো,
আর এটা কৌণিক সরণ, তাহলে কোণ রৈখিক সরণ কৌণিক সরণের মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাব। কি সম্পর্ক? কোণাকুণি গুণ করে দিলে s সমান r থিটা, রৈখিক সরণ s কৌণিক সরণ থিটার মধ্যে একটা রিলেশন। আর কৌণিক সরণ থিটা সমান বৃত্তচাপের ব্যাসার্ধ। তোমরা দেখতে পাচ্ছ যদি একক যদি বলি সিজিএস বা এসআই যে কোনো পদ্ধতিতে এরও একক হচ্ছে কি মিটার, এরও মিটার, মিটার মিটার কেটে গেল, আবার একক থাকার কথা নয়, কিন্তু যেহেতু আমি এটা বলেছি বৃত্তীয় পদ্ধতি, তাহলে এর একক একটা থাকবে, সেই এককটাকে ধরা হয় রেডিয়ান একক। মাত্রা নেই, মাত্রা নেই, কারণ মাত্রা হচ্ছে কি উপরে এল নিচু এল কেটে গেল 1, তার মানে 1 মানে মাত্রা মানে m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার 0 এইভাবে লেখা হয়। তাহলে একক আছে অথচ মাত্রা নেই এমন একটা রাশি তোমরা 9 এ পড়েছো, তার নাম ছিল কোণ, ঘনকোণ, তোমরা পড়েছিলে। তো কোণ বলতে এই কৌণিক সরণটাকে এখানে বোঝাচ্ছে, ঠিক আছে। এবারে এই কৌণিক সরণটা দেখো ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম, একক হচ্ছে রেডিয়ান একক। এবারে দেখো যদি বস্তুটা এক পাক সম্পূর্ণ আবর্তন করে, মানে এই বিন্দু থেকে স্টার্ট করে আবার এই বিন্দুতে ফিরে এলো, তাহলে একবার যদি সম্পূর্ণ আবর্তন করে, একবার সম্পূর্ণ আবর্তনে কৌণিক সরণ কত হবে বলতো? এখান থেকে বিন্দুতে শুরু করেছে, পুরো বৃত্তাকারে ঘুরলো, ঘুরে আবার এই বিন্দুতে ফিরে এলো, তার মানে এই বৃত্তচাপ বলতে এই বৃত্তের পরিধিটা, এই পরিধিটা বৃত্তের কেন্দ্রে মোট যে কোণ উৎপন্ন করবে সেইটাই মোট কৌণিক সরণ। তাহলে এই পরিধিটা বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে তোমরা জানো, এখান থেকে শুরু করে পুরো ঘুরে আবার এখানে শেষ হচ্ছে, তার মানে পুরো 360 ডিগ্রি। কিন্তু 360 ডিগ্রি কৌণিক সরণ তো ডিগ্রি এককে হবে না, রেডিয়ান এককে। 360 ডিগ্রি সমান আমরা জানি কত 2 পাই রেডিয়ান। তার মানে আমরা জানি যে 360 ডিগ্রি সমান 2 পাই রেডিয়ান লিখে রাখতে পারি। অতএব 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, এর অর্ধেক এটা অর্ধেক। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, এটাও তোমরা ত্রিকোণমিতিতে পড়েছো ক্লাস 10 এ ম্যাথমেটিক্সে। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, এটা এখানে দেখানো গেল। তাহলে একবার সম্পূর্ণ আবর্তনে কৌণিক সরণ 2 পাই রেডিয়ান। আবার একবার সম্পূর্ণ আবর্তন হতে যে সময় লাগে, তাহলে একবার সম্পূর্ণ আবর্তনে যে সময় লাগে তাকে কি বলে বলতো? তাকে আবর্তনকাল বা পর্যায়কাল, টাইম পিরিয়ড পর্যায়কাল বলে। বড় হাতে টি দিয়ে প্রকাশ করা হয় পর্যায়কাল। তাহলে একবার সম্পূর্ণ এখান থেকে শুরু করে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে পুরো বৃত্তাকার পথে ঘুরিয়ে আবার এই বিন্দুতে ফিরে এলাম, ফিরে আসতে সময় লাগলো পর্যায়কাল, সেই সময়টা পর্যায়কাল বলে, আবর্তন কাল টি। যেমন ঘড়ির সেকেন্ডের কাঁটা, চিন্তা করে দেখো এক পাক পুরো ঘুরে আবার সেই জায়গায় ফিরে এলো, 12টা থেকে শুরু করে আবার 12টা ঘরে ফিরে এলো, তাহলে মোট কত সময় লাগলো? 60 সেকেন্ড। কারণ সেকেন্ডের কাঁটা এক পাক ঘুরে দেবে 60 সেকেন্ড সময় লাগে। সেকেন্ডের কাঁটার পর্যায়কাল কত? টি এর জায়গায় 60 সেকেন্ড। কৌণিক সরণ কত? 2 পাই। মিনিটের কাঁটা দেখো, চিন্তা করে দেখো মিনিটের কাঁটাটা পুরো এক পাক যদি ঘুরে আসে কত সময় লাগে? 60 মিনিট, বা 60 মিনিটকে সেকেন্ড আনলে 60 × 60 = 3600 সেকেন্ড। তাহলে মিনিটের কাঁটার পর্যায়কাল টি সমান 3600 সেকেন্ড। কৌণিক সরণ কত? 2 পাই রেডিয়ান। ঘন্টার কাঁটা ভালো করে চিন্তা করে দেখো, এক পাক ঘুরতে 12 ঘন্টা সময় লাগছে, তাহলে পর্যায়কাল হবে 12 ঘন্টা টি এর জায়গায়, কিন্তু কৌণিক সরণ 2 পাই। সবারই কৌণিক এক পাক যারাই ঘুরবে প্রত্যেকেরই কৌণিক সরণ 2 পাই হবে, কিন্তু পর্যায়কালটা আলাদা হতে পারে, ঠিক আছে। তার আমি এটাকে লিখতে পারি, অতএব স্মল টি সমান যদি ক্যাপিটাল টি হয়, স্মল টিটা হচ্ছে কি ছোট হাতের টিটা হচ্ছে যে কোনো সময়, তো এই স্মলটা যদি ক্যাপিটাল অর্থাৎ পর্যায়কালের সঙ্গে যদি সমান হয়, তখন কৌণিক সরণ কত লিখব? 2 পাই রেডিয়ান। ক্যাপিটাল টি সমান 2 পাই রেডিয়ান কৌণিক সরণ হচ্ছে। ক্যাপিটাল টি এক পাক ঘুরছে সম্পূর্ণ আবর্তন হতে যে সময় লাগে, সেই সময় বৃত্তের কেন্দ্রে মোট 360 ডিগ্রি বা 2 পাই কোণ উৎপন্ন হচ্ছে। তো স্মল টি সমান টি হলে ক্যাপিটাল
টি হলে থিটা ইকুয়াল টু 2 পাই রেডিয়ান, এটা মনে রাখবে, এটা আমার পরে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এক পা ঘুরতে যে সময় লাগে তাকে পর্যায়কাল, আর মোট কৌণিক সরণ 2 পাই, এটা একটু মাথায় রাখবে। আর কৌণিক সরণের একক মাত্রা বললাম, মাত্রা নেই, একক হচ্ছে রেডিয়ান। কৌণিক সরণ মানে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, বা বৃত্তচাপ সমান r ইনটু থিটা। কৌণিক সরণ রৈখিক সরণ, আর রৈখিক সরণের একক হচ্ছে কি মিটার, আর এর একক হচ্ছে রেডিয়ান। ঠিক আছে, শুধু এককটাও আলাদা, মিটার রেডিয়ান, এটা এস বাই আর। এবারে চলে এসো কৌণিক সরণ যেহেতু হলো, এটা মুছে দিলাম, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। এবারে দেখো এই যে রৈখিক সরণ হয়েছে কণাটা, হতে তো একটা সময় লেগেছে। ধরো টি সময় কণাটা এ থেকে বিতে গেল, রৈখিক সরণ হলো এস, আর সময় হলো টি। এরও তাই, এ থেকে বিতে গেছে, রৈখিক সরণ হচ্ছে এস, কৌণিক সরণ হচ্ছে থিটা, সময় লেগেছে টি। তাহলে রৈখিক সরণ, তাহলে রৈখিক কি হয়, বেগ সরণ, বেগ ত্বরণ, এভাবে পরপর আমরা আলোচনা করব। রৈখিক বেগ টি সমান কি জানি, সরণ বাই সময়, টি সমান এস বাই টি, বাই এস সমান বিটি। এস এর একক মিটার, আর টি এর একক সেকেন্ড, আর একক হচ্ছে মিটার পার সেকেন্ড রৈখিক বেগ। ঠিক সেরকম আবর্ত গতি বা বৃত্ত গতি ক্ষেত্রেও কৌণিক বেগ থাকবে। রৈখিক সরণ, কৌণিক সরণ, রৈখিক বেগ, কৌণিক বেগ। এইখানে কৌণিক বেগটাকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি, এখানে ভি দিয়ে, এখানে ওমেগা দিয়ে। কৌণিক বেগ একই জিনিস, রৈখিক বেগ যেমন রৈখিক সরণের হারকে বা রৈখিক সরণ বাই সময়, কৌণিক বেগও তাই কৌণিক সরণের হারকে কৌণিক সরণ বাই কৌণিক সরণ বাই সময়। ওমেগা থিটা একক রেডিয়ান, আর সময় একক সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড একক কৌণিক বেগ। অর্থাৎ এই যে টি সময় কণাটা এ থেকে বিতে গেল, তাহলে বৃত্তের কেন্দ্রে কোণ হলো থিটা, এটা হচ্ছে সময় লেগেছে টি। বেগ মানে 1 সেকেন্ডের যে সরণ হয়, তা টি সেকেন্ড বাই থিটা, 1 সেকেন্ডে হলো থিটা বাই টি। 1 সেকেন্ডের যে কৌণিক সরণ হলো তাকে কৌণিক বেগ বলা হয়। ওমেগা সমান থিটা বাই টি, রেডিয়ান পার সেকেন্ড। এর একক রেডিয়ান পার সেকেন্ড যে কোনো পদ্ধতিতে। আর এর মাত্রা কি হবে, ওমেগার মাত্রা মানে থিটা মাত্রা তো নাই, আগেই বললাম, তা শুধু 1 বাই টি, মানে টি ইনভার্স এভাবেও লিখে, বা m টু দি পাওয়ার 0, s টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার -1। কারণ m টু দি পাওয়ার 0 যে কোনো জিনিসের মাথায় পাওয়ার 0 মানে 1 হয়, এটা 1, এটা 1, মানে ইনটু 1, t টু দি পাওয়ার -1 মানে t টু দি পাওয়ার -1। ঠিক আছে, তাহলে কৌণিক বেগের একক মাত্রা কৌণিক বেগ কাকে বলে আমরা জানলাম। এবারে দেখো এখান থেকে আরেকটা জিনিস জাস্ট একটু আগে বললাম, কৌণিক সরণের ক্ষেত্রে যদি স্মল টি সমান ক্যাপিটাল টি হয়, স্মল টি সমান ক্যাপিটাল টি হলে থিটার মান কত বলেছি, ক্যাপিটাল টি মানে এক পা ঘুরছে যে সময়, সেই সময় তাহলে থিটা মানে মোট কৌণিক সরণ কত হবে বললাম, 2 পাই রেডিয়ান। তাহলে এইখানে থিটা বাই টি এর জায়গায় বসাও, স্মল টি এর জায়গায় ক্যাপিটাল টি বসালে থিটার জায়গায় 2 পাই সবার সময় হবে, 2 পাই বাই টি রেডিয়ান পার সেকেন্ড। তাহলে কৌণিক বেগটাকে আরেকটা ফর্মুলা আমরা পেলাম, এটা থেকে এটা পেয়ে গেলাম 2 পাই বাই টি রেডিয়ান পার সেকেন্ড। আরেকটা ফর্মুলা আমরা বের করব, এই যে ক্যাপিটাল টি পর্যায়কাল, এই ক্যাপিটাল টি পর্যায়কাল মানে কি, মানে টি সেকেন্ডে কবার পূর্ণ আবর্তন হচ্ছে, একবার। পর্যায়কাল টি মানে টি সেকেন্ডে একবার পূর্ণ আবর্তন করে যে কোনো কণা আবর্তন হয়। তাহলে এবার 1 সেকেন্ডে তাহলে কতবার পূর্ণ আবর্তন হবে, 1 বাই টি বার। তোমরা 9 10 এ পড়েছো, 9 এ ছিল শব্দবিজ্ঞানে যে 1 সেকেন্ডে যতবার পূর্ণ আবর্তন হয় তাকে কি বলা হয়, তাকে একটা বিশেষ নাম দেওয়া হয়েছে। 1 সেকেন্ডে যতবার পূর্ণ আবর্তন হয় তাকে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলে, মনে হচ্ছে, তাকে কম্পাঙ্ক বলে 1 সেকেন্ডে। এই কম্পাঙ্ককে n দিয়ে প্রকাশ করা হয়। ওকে, তাহলে অতএব বলতে পারি কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে কি সম্পর্ক, কম্পাঙ্ক সমান 1 বাই পর্যায়কাল 1 বাই টি। তাহলে কম্পাঙ্কের একক কি হবে, 1 বাই টি মানে 1 বাই সেকেন্ড, মানে সেকেন্ড ইনভার্সও বলতে পারি, বা এটাকে হার্জ বলে, এইচজেড হার্জ। বা 1 সেকেন্ডে যতবার আবর্তন হয় মানে রেভলিউশন পার সেকেন্ড আরপিএস, বা সাইকেলস পার সেকেন্ড সিপিএস, বিভিন্ন টার্মে বোঝাতে পারে, সব একই জিনিস। সেকেন্ড ইনভার্সও বলে,
কম্পাঙ্কের একক, হার্জ বলে, আরপিএস, আরপিএস মানে রেভলিউশনস পার সেকেন্ড, সিপিএস মানে সাইকেলস পার সেকেন্ড, সাইকেলস বা রেভলিউশন মানে আবর্তন, পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে যতবার আবর্তন হবে তাকে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলা হয়। ঠিক আছে, এর হচ্ছে এককটা হলো এসআই একক বা সিজিএস একক, যাই বলো না কেন। আর কম্পাঙ্কের এন এর মাত্রা তাহলে কি হবে, এটা করতে হবে। এন এর মাত্রা মানে 1/t মানে e⁻⁻1, মানে কম্পাঙ্কের মাত্রা কৌণিবেগের মাত্রা একই, e⁻⁻1 বা n⁻0 n⁻0 t⁻⁻1 এভাবেও লিখে। কম্পাঙ্ক আর কৌণিবেগের মাত্রা একই, কিন্তু কৌণিবেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড আর এর একক হচ্ছে শুধু পার সেকেন্ড বা সেকেন্ড ইনভার্স, এটা পার্থক্য। তাহলে n সমান হয়ে গেল তোমার 1/t, কৌণিবেগ n সমান 1/t, তাহলে 1/t এর জায়গায় আমি কি বসাবো, n বসাবো, 2πn। দেখো তাহলে ওমেগা সমান θ/t একটা ফর্মুলা ফার্স্ট পেলাম, সেটা সমান 2π/t ও বলতে পারি, সেটা সমান আবার 2πn ও বলতে পারি, এতগুলো ফর্মুলা। ঠিক আছে, তো কৌণিবেগ আর কম্পাঙ্কের মধ্যে এই রিলেশনটা মনে রাখবে, দুটোর মধ্যে একটা মান দেওয়া থাকলে আরেকটা মান আমরা এই ফর্মুলা থেকে পাবো। আরেকটা হচ্ছে এই কম্পাঙ্ক n এর এসআই একক বলি তো সাইকেলস পার সেকেন্ড বললাম, এছাড়া n এর আরো একক আছে, n এর অন্যান্য কম্পাঙ্কের অন্যান্য একক, যেমন এক নম্বর আছে রেভলিউশন পার মিনিট আরপিএম। হ্যাঁ, মানে 1 আরপিএম মানে 1 আর মানে রেভলিউশন, পার মানে বাই, মিনিট মানে 1 মিনিট, 1 মিনিটে একটা রেভলিউশন হলে তাকে 1 আরপিএম বলে। তাহলে 1 রেভলিউশন মানে কত কোণ উৎপন্ন হচ্ছে বা কোণ সমান কত হচ্ছে 2π রেডিয়ান। 1 রেভলিউশন মানে একবার সম্পূর্ণ আবর্তন হচ্ছে, তার বৃত্তের কেন্দ্রে মোট কোণ সমান 2π রেডিয়ান। 1 মিনিট মানে 60 সেকেন্ড, কাটাকাটি করলে হবে π/30 রেডিয়ান পার সেকেন্ড। দেখো 1 আরপিএম সমান, আরপিএমটা কম্পাঙ্কের একক আর রেডিয়ান পার সেকেন্ড কৌণিবেগের একক। তাহলে কম্পাঙ্ক থেকে কৌণিবেগে যেতে গেলে এই ফর্মুলাটা মনে রাখবে, অঙ্কেতে দেওয়া থাকবে 60 আরপিএম, তাহলে রেডিয়ান পার সেকেন্ডে কত হবে, তাহলে আমরা জানি 1 আরপিএম সমান তো 60 আরপিএম সমান 60 × π/30 দিয়ে গুণ করলে সহজে এই ফর্মুলা থেকে আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আরপিএম একটা একক থেকে কম্পাঙ্কের অন্যান্য একক মানে এসআই একক ছাড়া আরো যে একক আছে সেইটা থেকে রেডিয়ান পার সেকেন্ডে আমরা আনলাম, এটা মনে রাখবে। এবারে এখান থেকে আরো কোশ্চেন হয় এই ফর্মুলাটা থেকে, এই ওমেগা সমান 2π/t, এই ফর্মুলা থেকে আরো কোশ্চেন হয়। কি রকম, তোমাকে বলে দিল যে একটি ঘড়ির 3টে তো কাঁটা, সেকেন্ডের কাঁটাই বললাম, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, আর কি হচ্ছে ও ঘন্টার কাঁটার কৌণিবেগ কত আমাদেরকে বের করতে হবে, কৌণিবেগ কত, এই ফর্মুলা থেকে আমরা পাবো। তো এই ফর্মুলা থেকে আমরা কিভাবে পাবো, তো আমরা জানি যে কৌণিবেগ ওমেগা জানতে চেয়েছি, ওমেগা সমান জানি মেন ফর্মুলা 2π/t, এটা মেন ফর্মুলা 2π/t, এই ফর্মুলা থেকে আমরা সহজে বের করে নিতে পারবো। কেন পারবো, কারণ প্রত্যেকটা সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা, প্রত্যেকটা কাঁটা নিয়ে আমরা পর্যায়কাল আমরা জানি, পর্যায়কাল মানে এক পাক ঘুরতে কত সময় লাগে সেটা আমরা জানি। তাহলে যেহেতু পর্যায়কাল জানি, তাহলে কৌণিবেগ সহজে এই ফর্মুলা থেকে আমরা বের করে নিতে পারবো। যদি সেকেন্ডের কাঁটা হয়, তাহলে সেকেন্ডের কাঁটার কৌণিবেগ ওমেগা সমান 2π/t সমান 2π/t এর যে কি হবে, সেকেন্ডের কাঁটা তাহলে এখান থেকে স্টার্ট করলো, পুরো এক পাক ঘুরে এখানে এলো, তাহলে কত সেকেন্ড লাগে, 60 সেকেন্ড। এটা 2π রেডিয়ান আর 60 সেকেন্ড, এটা সেকেন্ডের কাঁটা বলে। তাহলে π/30 রেডিয়ান পার সেকেন্ড হলো তোমাকে সেকেন্ডের কাঁটার কৌণিবেগ। যদি বলতো মিনিটের কাঁটার কৌণিবেগ কত, তাহলে মিনিটের কাঁটার কৌণিবেগ কি হবে,
মিনিটের কাঁটার ওমেগা মানে কৌণিক বেগ সমান 2 পাই বাই মিনিটের কাঁটা এক পাক ঘুরতে কত সময় লাগে 60 মিনিট। তো 60 মিনিট মানে মিনিটে আবার সেকেন্ডে আনতে হবে, তাহলে 60 মিনিটকে সেকেন্ডে প্লাস 7 দিয়ে গুণ 60 × 60 সেকেন্ড, কাটাকাটি করলে পাই বাই 1800 হবে, দেখবে রেডিয়ান পার সেকেন্ড। ওকে, আর যদি বলে ঘন্টার কাঁটা যদি বলতে হবে তাহলে মিনিট কেটে ঘন্টা করে দাও। ঘন্টার কাঁটার কৌণিক বেগ তার টি এর জায়গায় কত, ঘন্টার কাঁটা এক পাক ঘুরতে কত সময় লাগে, এখান থেকে বললো তো 12 টাকা থেকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 5 6 7 8 9 10 11 12, পুরো 12 ঘন্টা লাগলো। এবার ঘন্টাটাকে সেকেন্ডে আনতে গেলে 1 ঘন্টা সমান জানি 3600 সেকেন্ড, তাহলে 12 ঘন্টা সমান 12 × 3600 সেকেন্ড দিয়ে গুণ করে দিলে এত রেডিয়ান পার সেকেন্ড চলে আসবে। এইভাবে হ্যাঁ সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা, কৌণিক বেগ এই ফর্মুলা থেকে আমরা সহজে বের করতে পারি। এটা একটা হলো। এবারে কৌণিক সরণ হলো, কৌণিক বেগ হলো, এবারে হচ্ছে তোমাকে রৈখিক সরণ রৈখিক বেগ, কৌণিক সরণ কৌণিক বেগ হলো। এবারে চলে এসো রৈখিক বেগ রৈখিক ত্বরণ, আর এখানে কৌণিক ত্বরণ। রৈখিক ত্বরণ মানে ধরো বস্তুটা বেগ বেড়ে বেড়ে যাচ্ছে, প্রথমে ধরো বিন্দু ছিল বেগ মিউ, বি বিন্দুতে হলো ভি, সময় লাগলো টি। তো রৈখিক ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা হয়। এ সমান কি তোমরা জানো, বেগ বৃদ্ধির হার, বেগ বাড়লো কত ভি মাইনাস ইউ, হার মানে সময় কি সময় হয়েছে। তো রৈখিক বেগ সমান এ সমান ভি মাইনাস ইউ বাই টি, তোমরা সব জানো, সেভেন একটু করে আসছো। এবারে এই ঠিক কৌণিক গতি বা আবর্ত গতির ক্ষেত্রে এর ত্বরণটা কি হবে আমরা বের করব। তাহলে এখানে একই জিনিস, ধরো এই বিন্দুতে যখন পড়াটা ছিল, হ্যাঁ ধরো এখানে প্রাথমিক বেগ ছিল, প্রাথমিক কৌণিক বেগ ছিল ওমেগা 1, যখন বি বিন্দুতে গেল কৌণিক বেগ হলো ওমেগা 2। দেখো পাখা সুইচ অন করলে পাখাটা কি হয়, প্রত্যেকটা ব্লেডের বেগ ধীরে ধীরে কি হয় বাড়তে থাকে, এইভাবে করে স্পিড বেড়ে বেড়ে যায়। প্রথমে স্পিড কম থাকে, তারপর সময় সাপেক্ষে স্পিড বাড়ছে, শেষকালে একটা কৌণিক কনস্ট্যান্ট কৌণিক বেগে ঘুরে। স্টার্টিং থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার প্রত্যেকটা ব্লেডের কৌণিক বেগ ধীরে ধীরে বাড়তে থাকে। তো কোনো এক সময় ধরছি পাখার ব্লেডটা এই বিন্দু যখন ছিল তার কৌণিক বেগ ছিল ওমেগা 1, একটা নির্দিষ্ট সময় পরে যখন ওই ব্লেডটা যখন বি বিন্দুতে এলো তখন তার কৌণিক বেগ হলো ওমেগা 2। তাহলে অতএব এক্ষেত্রে তাহলে 3 নম্বর, এক্ষেত্রে তাহলে রৈখিক ত্বরণ, এখানে কৌণিক ত্বরণ কি হবে, কৌণিক ত্বরণটাকে এখানে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। কৌণিক ত্বরণ আলফা সমান কৌণিক বেগ বৃদ্ধির হারকে কৌণিক ত্বরণ বলে। আর এখানে কৌণিক বেগগুলোকে ওমেগা দিয়ে প্রকাশ করা হয়, এখানে যেমন ইউভি, এখানে ওমেগা দিয়ে। প্রাথমিক কৌণিক বেগ ওমেগা 1, অন্তিম কৌণিক বেগকে ওমেগা 2 দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কৌণিক ত্বরণ মানে কৌণিক বেগ বৃদ্ধি, ছিল ওমেগা 1 হয়েছে ওমেগা 2, তাহলে বাড়লো কত ওমেগা 2 - 1। এই পরিমাণ কৌণিক বেগ বাড়লো, কত সময় বেড়েছে, ওমেগা 1 থেকে ওমেগা 2 হয়েছে টি সেকেন্ড সময় পরে, সেই সময় টি দিয়ে ভাগ। তাহলে কৌণিক ত্বরণ হচ্ছে কৌণিক বেগ বৃদ্ধির হার ওমেগা 2 - ওমেগা 1 বাই টি। এরও একক পাবো, এর একক মানে এটার একক, এর একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, আবার একটা সেকেন্ড, রেডিয়ান পার দুটো সেকেন্ড মানে পার সেকেন্ড স্কয়ার। যেমন রৈখিক ত্বরণের একক ছিল, এখানে একক ছিল কি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে মিটারের জায়গায় এখানে হবে রেডিয়ান, যেখানে এখানে মিটার সেখানে আবর্ত গতিতে রেডিয়ান, আর সেকেন্ড তো সবার ক্ষেত্রে একই, সব পদ্ধতিতে যে কোনো গতির ক্ষেত্রে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। আর আলফার মাত্রা কি হবে, রেডিয়ানের তো মাত্রা নেই, শুধু পাই সেকেন্ড স্কয়ার, আমরা বাই টি স্কয়ার মানে টি টু দি পাওয়ার -2 এর মাত্রা, বা এভাবেও লিখে n টু দি পাওয়ার 0 n টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার -2 এর মাত্রা হয়ে গেল। তাহলে কৌণিক ত্বরণেরও আমরা একক মাত্রা আমরা পেলাম, এইভাবে আমাদেরকে করতে হবে। এবারে এই যে রৈখিক গতির সঙ্গে কৌণিক গতি যে আমরা আলোচনা করলাম, এগুলো আবার ব্যাপার আছে। কি ব্যাপার না, এইগুলো সবই রৈখিক সরণ, রৈখিক বেগ, রৈখিক ত্বরণ যে আমরা লিখলাম, আর এখানে আবর্ত গতিতে কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ পেলাম, এগুলো সবই হচ্ছে তোমাদেরকে ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির আবার ভাগ আছে, এখানে সেই ভাগটা
ভেক্টরে বলা হয়নি, এখানে আমরা বলবো যে ভেক্টর আছে দুটো ভাগ, কিরকম? মেরু ভেক্টর আর অক্ষীয় ভেক্টর। ভেক্টর রাশি দু ধরনের আছে, একটা হচ্ছে তোমাকে মেরু ভেক্টর মানে পোলার ভেক্টর বা মেরু ভেক্টর, একটা অ্যাক্সিয়াল ভেক্টর বা অক্ষীয় ভেক্টর। রৈখিক গতিতে যে সমস্ত ভেক্টরগুলো আমরা আলোচনা করেছি, রৈখিক সরণ, রৈখিক বেগ, রৈখিক ত্বরণ, হ্যাঁ, বল, এগুলো সবই রৈখিক গতিতে, এগুলো সবই মেরু ভেক্টর। আর আবর্ত গতি বা বৃত্ত গতিতে যতগুলো আমরা আলোচনা করলাম রাশি বা টার্ম, কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এগুলো সবই হচ্ছে অক্ষীয় ভেক্টর। এখন কি করে বুঝবো কোনটা অক্ষীয় ভেক্টর কোনটা মেরু ভেক্টর, বা অক্ষীয় ভেক্টর কাকে বলে, সেটা একটু আগে আলোচনা করি। তো এই যে আবর্ত গতি বা বৃত্ত গতিতে দেখো সব বস্তু কণাগুলোই দু রকম ভাবে বৃত্তাকার পথে পরিক্রমা করতে পারে। হয় ঘড়ির কাঁটার, এখানে দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, উল্টো দিকে, অথবা কণাটা এইভাবে ঘুরতে পারে ঘড়ির কাঁটার দিক অনুযায়ী। এই যে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এইভাবেও ঘুরতে পারে, আর এটা হচ্ছে উল্টো দিকে, দেখো এটা উল্টো দিকে, এটা সোজা দিকে, ঠিক আছে? তো ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা আগে ফার্স্ট তোমাকে লক্ষ্য রাখতে হবে কোন দিকে ঘুরছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওই বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে মানে তো একটা তলে ঘুরছে, একটা সমতলে ঘুরছে। তাহলে সমতলে ঘুরছে হয় ঘড়ির কাঁটার দিকে না বিপরীতে। তাহলে অক্ষীয় ভেক্টরের নিয়ম হচ্ছে তার অভিমুখটা কোন দিকে হবে না, যে তলে বস্তুটা ঘুরছে সেই তলের সঙ্গে লম্ব বরাবর যে বিন্দুকে কেন্দ্র করে বা যে অক্ষকে কেন্দ্র করে বস্তুটা ঘুরছে সেই অক্ষ বরাবর হয় সামনের দিকে হবে না হয় ভিতরের দিকে, লম্ব বরাবর, তলের সঙ্গে লম্ব বরাবর। আমি এখানে ছবিটা এঁকেছি, বস্তুটা ধরো এই ব্ল্যাকবোর্ডের তলে, এইটা এই ছবিটার ক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, ব্ল্যাকবোর্ডের তলে বস্তুটা রয়েছে। তাহলে ব্ল্যাকবোর্ডের তলে ও বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে ও বিন্দুর মধ্যে একটা অক্ষ কল্পনা করলাম, এই অক্ষটা কি এই ব্ল্যাকবোর্ডের তলের সঙ্গে লম্ব বরাবর আছে, ঠিক আছে? এবারে ধরো এই বস্তুটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাহলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলে অভিমুখটা হবে এই ব্ল্যাকবোর্ডের তলের সঙ্গে লম্ব বরাবর, হয় সামনের দিকে না ব্ল্যাকবোর্ডের ভেদ করে ভিতর দিকে যাবে, এবার তলের সঙ্গে লম্ব বরাবর থাকবে। এখন প্রশ্নটা হচ্ছে কোন দিকে হবে, সামনের দিকে হবে না ভিতরের দিকে? সেইটার জন্য আমরা এই ডান হাতে 4টে আঙুলকে বস্তুটা যেই দিকে ঘুরছে সেই দিকে রাখবো। বা বস্তুটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাহলে আমি এইভাবে রাখলাম, রাখলে বুড়া আঙুলটা কি দেখো আমাদের সামনের দিকে আসছে, তাহলে অক্ষীয় ভেক্টরের অভিমুখ হবে সামনের দিকে। অর্থাৎ ওই বিন্দুর মধ্য দিয়ে একটা রেখা কল্পনা করলাম, লম্ব রেখা, এই রেখা বরাবর বা এই অক্ষ বরাবর সামনের দিকে। এইটার ক্ষেত্রে আমি কোন দিকে হবে, ঘড়ি কাঁটার দিকে ঘুরলে ইও তলের সঙ্গে লম্ব বরাবর। এবার ওই 4টে আঙুলকে এই দিকে ঘুরছে, তাহলে ঘড়ি কাঁটার দিকে 4টে আঙুলকে রাখো, তাহলে বুড়া আঙুল কোন দিকে, তলের সঙ্গে লম্ব বরাবর ভিতরের দিকে হবে, এই যে বুড়া আঙুল ওই দিকে, তাহলে এর অভিমুখ হবে উপরের দিকে, ভিতরের দিকে। অর্থাৎ রৈখিক আবর্ত গতি বা বৃত্ত গতিতে কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, টর্ক, বলের বামন, কৌণিক ভরবেগ, যাবতীয় রাশি যা আছে সেগুলো যদি ভেক্টর রাশি হয় সবই হবে অক্ষীয় ভেক্টর। কারণ তাদের অভিমুখ ওই অক্ষ বরাবর এবং যে তলে ঘুরছে সেই তলের সঙ্গে লম্বভাবে কাজ করবে। আর মেরু ভেক্টর হচ্ছে বস্তুটা যেই দিকে গতিশীল সেই দিকে এর অভিমুখ হবে। ধরো একটা বস্তু পূর্ব দিকে যাচ্ছে সোজা, তাহলে তার রৈখিক সরণের অভিমুখ হবে পূর্ব দিকে, রৈখিক বেগের অভিমুখ পূর্ব দিকে, ত্বরণের অভিমুখ পূর্ব দিক, বলের অভিমুখ হবে পূর্ব দিক, ঠিক আছে? কিন্তু এদের ক্ষেত্রে তা নয়। এদের ক্ষেত্রে বৃত্তগতির ক্ষেত্রে যে পথে ঘুরছে, বক্রপথে ঘুরছে, তাহলে অভিমুখ বক্রপথ বরাবর হবে না, হবে যে অক্ষের সাপেক্ষে ঘুরছে সেই অক্ষ বরাবর সামনের দিকে না ভিতরের দিকে হবে। এই হচ্ছে পার্থক্যটা।